ওয়েলকাম এভরিওয়ান, সৌরভ কুমার রয় অফিসিয়ালে তোমাদের আবারও স্বাগত জানাই তোমাদের আমার বাংলা ব্যাকরণ ক্লাসরুমে। এর আগে আমি যে বুঝিয়েছি তোমাদের বাংলা ভাষা ও শিল্প সাহিত্যের সংস্কৃতির ইতিহাস, এই বইটি থেকে তোমাদের ভাষার যে পর্বটা আছে সেখান থেকে পঞ্চম অধ্যায় শব্দার্থ তত্ত্ব, এই চ্যাপ্টারটি, সেখানে আমি তোমাদের একটা বুঝিয়েছি যে শব্দার্থ তত্ত্ব কাকে বলে এবং তার যে তিনটে বিষয় তোমাদের পড়তে হবে। সেই তিনটে বিষয় তোমরা যদি পড়ে না থাকো বা দেখে না থাকো ভিডিওটা, প্লিজ তোমরা আই বাটনে গিয়ে সেই ভিডিওটা আগে দেখে নাও, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে পারবে। এটা হলো সেই ভিডিওটারই পর্ব, 2 নম্বর পর্ব। আমরা শব্দার্থ তত্ত্ব চ্যাপ্টারটার থেকে আজকে যে আলোচনার বিষয় রাখবো সেটা হলো শব্দার্থ পরিবর্তনের নিয়ম। তোমাদের বইতে 3 রকমের নিয়মের কথা আলোচনা করা হয়েছে, সেই সূত্র ধরেই আমি তোমাদেরকে 3 ধরনের আলোচনা বলছি। প্রথমত শব্দের প্রসার। শব্দের প্রসার বলতে আমরা কি বুঝি? শব্দের প্রসার বলতে এমন হবে সংজ্ঞাটা যে, ধরো ফার্স্টে একটা শব্দ ছিল, সেই শব্দের এমন একটা অর্থ ছিল যে বর্তমানে আমরা সেই শব্দটারই যে অর্থটা আমরা ব্যবহার করছি তার সঙ্গে অন্য আরও শব্দার্থের একটা শব্দ গোষ্ঠী সম্পর্কযুক্ত হয়ে শব্দের একটা ব্যাপক একটা অর্থ তৈরি করলো। অর্থাৎ আগে যদি আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি, বর্তমানে আরও 2-3টে শব্দের অর্থ কিন্তু সেটার মধ্যে নিহিত থাকবে। তাহলে কি হলো, শব্দের যে ব্যাপকার্থকতা বা শব্দের যে প্রসারটা সেটা কিন্তু বিস্তার পেল। সেটাই হলো শব্দার্থের প্রসার। যেমন আমরা আগে কালি শব্দটা ব্যবহার করতাম, তো এই কালি শব্দটা আমরা আগে কালি শব্দটার অর্থ শুধুমাত্র বলতাম যে কালো রঙের তরল বস্তু। এই কালো রঙের যে তরল বস্তু, এই কালো রঙের তরল বস্তুটা কিন্তু এখন বর্তমানে কালি বলতে বোঝাচ্ছে সমস্ত ধরনের রং। যেমন আমি তোমাকে যদি কোনো একটা বাক্যে ব্যবহার করে বলি যে আমার কাছে রং পেন্সিল আছে, রং পেন্সিল বলতে কিন্তু এখানে একটা রং পেন্সিল না, বা কালো রঙেরই শুধু রং পেন্সিল নয়, আমার কাছে লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন ধরনের কিন্তু রং পেন্সিল থাকতে পারে। তবে এই একটা কালো রঙের সঙ্গে লাল, নীল, হলুদ, সবুজ এই যে শব্দ গোষ্ঠী যে মিলিত হয়ে শব্দটাকে প্রসার ঘটালো, সেটাই কিন্তু এখানে শব্দার্থের প্রসার। তারপরে দ্বিতীয় নিয়ম কি বলেছে? শব্দার্থের সংকোচ। শব্দার্থের সংকোচ একদমই সোজা। সেটা হলো আদিতে যদি আমরা কোনো শব্দ ব্যবহার করে থাকি আর বর্তমানে সেই শব্দটা ব্যবহার করতে গিয়ে সেই শব্দের ব্যাপকার্থতা যদি কমে যায় বা সংকোচ ঘটে, সেটাই কিন্তু সংকোচ। এটা হচ্ছিল তোমার শব্দের ব্যাপকার্থকতা থেকে ঠিক তার উল্টোটা। যেমন আমরা যদি আগে ব্যবহার করে থাকতাম যে অন্ন বলতে কিন্তু আমরা খাদ্যবস্তুকে ব্যবহার করে, খাদ্যবস্তুর ক্ষেত্রেই শুধু শব্দটা ব্যবহার করতাম। এবার খাদ্যবস্তুর মধ্যে কি পড়ছে? অন্ন থেকে খাদ্যবস্তু। এবার খাদ্যবস্তুর মধ্যে আমি যে কোনো খাদ্যবস্তুকেই আমি রাখতে পারি, খাবার জিনিস। তো বর্তমানে অন্ন বলতে শুধু ভাত বোঝাচ্ছে। এই যে অন্ন থেকে শুধুমাত্র ভাতই বোঝাচ্ছে, তাহলে এখানে কি হলো? শব্দের কিন্তু প্রসার ঘটলো না, শব্দটা একদম সংকুচিত হয়ে গেল। এই যে পরিণাম, এটাই কিন্তু শব্দের সংকোচ। তারপরে লাস্টের যে নিয়মটা তোমাদের দেওয়া আছে সেটা হলো শব্দার্থের রূপান্তর। শব্দার্থের রূপান্তর কিন্তু এই শব্দের ব্যাপকার্থকতা বা শব্দের প্রসার বা শব্দের এই সংকোচ, এটার থেকে কিন্তু একদম সম্পূর্ণ একটা নিয়ম। শব্দের রূপান্তর হলো, যদি তুমি আগে কোনো একটা শব্দ বলে আসছো, এখন সেই শব্দটা বলছো, এই দুটো শব্দের মধ্যে যদি এমন একটা রূপান্তর ঘটে বা পরিবর্তন ঘটে যেটার ফলে শব্দটা একদম অন্যরকম শোনাচ্ছে, সেটাই কিন্তু শব্দের রূপান্তর। অর্থাৎ শব্দের সংকোচও ঘটছে না, প্রসারও ঘটছে না, এমনিতেই শব্দটা এমনভাবে রূপান্তর হয়ে আসছে, যেটা আমরা ধ্বনি পরিবর্তনে পড়ে থাকি। আসলে ধ্বনি পরিবর্তনটাই কিন্তু এই শব্দার্থের রূপান্তর। যেমন আমি যদি বলে থাকি গামোছা থেকে কিন্তু শব্দার্থ পরিবর্তনের ফলে এসে দাঁড়িয়েছে গামছা। এই গামোছা শব্দটা থেকে যখন গামছা বলছি, শব্দটার মধ্যে কিন্তু বিরাট একটা পরিবর্তন ঘটেছে। এই যে পরিবর্তন, এটাই কিন্তু শব্দের রূপান্তর। তারপর যদি আমরা বলে থাকি গোষ্ঠী বলতে আগে কিন্তু শুধুমাত্র বোঝাতো যে গবাদি পশুর যে থাকার জায়গাটা, সেটাকেই কিন্তু গোষ্ঠী বোঝাতো। আর এখন গোষ্ঠী বলতে তুমি সেই গোষ্ঠীর মধ্যে মানব জাতির গোষ্ঠীকে তুমি আনতে পারো, বা হচ্ছিল অন্যান্য জাতি গোষ্ঠীকে আনতে পারো। এরকম এখন গোষ্ঠীটা এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে আগের গোষ্ঠীর সাথে এখন এই গোষ্ঠী কিন্তু বিরাট একটা পার্থক্য আছে।
তারপরে তুমি যেমন দীপশলাকা থেকে এখন এসেছে দেশলাই। এই যে একটা পরিবর্তন, সম্পূর্ণ শব্দটার একটা রূপান্তর ঘটলো, সেটাই কিন্তু শব্দের রূপান্তর। শব্দের রূপান্তরটা একদমই তোমার ধ্বনি পরিবর্তনের যে নিয়ম আছে সেই ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুসারেই এই শব্দের রূপান্তরটাও হয়ে থাকে। তোমাদের এই ছিল শব্দার্থ পরিবর্তনের নিয়ম। শব্দার্থ পরিবর্তনের মধ্যে 3টে নিয়ম আমি খুব সংক্ষেপে আলোচনা করে দিলাম তোমাদের, যেন বুঝতে সুবিধা হয়। ভিডিওটা বড় হলে তোমাদের হয়তো ইন্টারেস্ট কমে যেতে পারে, সেজন্য আমি তোমাদের জাস্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা বাড়িতে এখন বসে বোর হচ্ছ, তোমরা এই ভিডিওগুলো দেখে নিজেদের পড়াটাকে চালু রাখতে পারো। আর পরবর্তীতে যখন তোমাদের পরীক্ষাটা তো এক টাইমে নেওয়াই হবে, সেটা অনলাইনে হোক বা অফলাইনেই হোক, তো তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। তোমরা পড়াশোনাটাকে আমি চাইবো যে কন্টিনিউ চালিয়ে যাও। তো আশা রাখছি যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর অন্যান্য তোমাদের যেসব ফ্রেন্ড আছে ওদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও, কারণ বাংলা সাবজেক্টটা তোমাদের কম্পালসারি আছে এইচএসে। তো আর এই ব্যাকরণ ভাষার চ্যাপ্টারটা থেকে তোমাদের 10 নাম্বার পাওয়া যায়। তো তোমরা যদি ব্যাকরণ সাবজেক্টটা ভালো করে পড়ো তাহলে কিন্তু 10 নাম্বার কিন্তু তোমাদের খুব একটা ভালো মার্কস তোলার কিন্তু একটা জায়গা। তো আশা রাখবো যে তোমরা ব্যাকরণের দিকে একটু মন দেবে। আর শুধু ব্যাকরণ নয়, পুরো বাংলা বিষয়টা অন্যান্য সাবজেক্টে তোমরা একটু মন দিয়ে পড়ো, ভিডিওগুলো শেয়ার করো। আর প্লিজ লাইক করে দিও ভিডিওগুলো। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবে না নিজের বন্ধুদের সাথে। আর বলবো যে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এই চ্যানেলেই তুমি পেয়ে যাচ্ছ ইতিহাসে পড়ানোর যে সাবজেক্টগুলো আছে, ক্লাস 9ম, 10ম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ইতিহাস সম্পর্কেও আলোচনা রয়েছে। সেগুলো তোমরা দেখে নিতে পারো আমাদের ভিডিও অপশানে গিয়ে। আজকে এই পর্যন্তই রাখছি। আর আমার সঙ্গে রয়েছে বাংলা ব্যাকরণ। তারপরে আমি আরও অন্যান্য ক্লাসের জন্য ছন্দ অলঙ্কার বা কারক এইসব সাবজেক্টে নিয়ে আসবো। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। এই বলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।